যারা ক্লাসে আসছো কমেন্ট বক্সে ফুল নেম টাইপ করবে অন্যান্য দিনের মতো। আচ্ছা, পূর্বিদা ইয়েস, গুড ইভিনিং। সাক্ষী গুড ইভিনিং। শুভম গুড ইভিনিং। মমিতা গুড ইভিনিং। বর্ণশ্রী গুড ইভিনিং। শর্মিষ্ঠা গুড ইভিনিং। গুড ইভিনিং টু অল বলে রেখে দিই। উৎস, সুপ্রতিম, অয়ন, বিশাল, আচ্ছা। তো আজকে আমরা মেনলি যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটা আমরা পড়ছিলাম সেটার ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, তার ভেক্টর ডায়াগ্রাম কীভাবে ড্র করব, এটা হচ্ছে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। দেবদত্তাও এসছে। তো এটা হচ্ছে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। তো ডিসকাশনে ঢুকছি আস্তে আস্তে। খুব ভালো করে মন দিয়ে শুনবে, বুঝবে, তারপরে যখন আমি নোটটা দেখতে বলবো তখন খেয়াল করো। হ্যাঁ, আগে ভালো করে জিনিসটাকে বুঝে নাও। ঠিক আছে, বুঝে নাও আমি কি বলছি, তারপরে আস্তে আস্তে নোটটা যেটা দেয়া হয়েছে এই এইচ.সি. ভার্মা ভলিউম 2 থেকেই আমি দিয়েছি মেনলি, দেখেওছো তো, সেটাকে তখন দেখো। আচ্ছা, আমরা স্টার্ট করছি। যাক, সুমেধার আজকে নেটওয়ার্কের সমস্যা হয়নি, সুমেধা ক্লাসে জয়েন করেছে। ওপাশে মধু জয়েন করেছে, টুরবাসু জয়েন করেছে, শুভজিৎ জয়েন করেছে। আচ্ছা, আমরা স্টার্ট করছি এবার ক্লাস। তাহলে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন যেটা, সেটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, মানে অল্টারনেটিং কারেন্ট যে চ্যাপ্টারটা আমরা করছিলাম এসি, তার ভেক্টর ডায়াগ্রাম। খুব সিম্পল, ইন্টারেস্টিং বাট ভেরি টেকনিক্যাল বাট লজিক্যাল। ঠিক আছে, লজিকটাকে ভালো করে দেখো। ভেক্টর ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের সার্কিটে যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব, কিন্তু সেক্ষেত্রে আমরা ভেক্টরের হেল্প নেব। খুব অল্পই ভেক্টর অ্যাপ্লিকেশন আছে, আর গ্রাফিক্যাল হেল্পটাকেও আমরা নেব। তো প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে, খুব স্টেপ বাই স্টেপ আগে দেখো, খেয়াল করো আমি কিভাবে কি করছি। আমি এখানে একটা গ্রাফের অ্যাক্সিস নিচ্ছি। ঠিক আছে, একটা গ্রাফিক্যাল আমি অ্যাক্সিস নিলাম, দুটো অ্যাক্সিস নিলাম। যে অ্যাক্সিসগুলোর কোনো মানে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা তার পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে, আর হরাইজন্টাল যে অ্যাক্সিসটা তার কোনো নেগেটিভ সাইড নেই, শুধু পজিটিভ সাইড আছে। কেন এরকম হলো সেটা আমি বলছি। কেন হরাইজন্টাল অ্যাক্সিসটার শুধুমাত্র পজিটিভ আছে, নেগেটিভ নেই। ঠিক আছে, তার কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের এক নম্বর, হরাইজন্টাল যে অ্যাক্সিসটা থাকবে,
সেই অ্যাক্সিস বরাবর আমাদের রেজিস্ট্যান্স নিতে হবে। হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের নিতে হবে রেজিস্ট্যান্স। ঠিক আছে, কোন একটা সার্কিট, সেই সার্কিটের রেজিস্ট্যান্স যা থাকবে সেটাকে আমাদেরকে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর নিতে হবে। এবার রেজিস্ট্যান্স তো কোনো সময় নেগেটিভ হতে পারে না, তো যার জন্য এই হরিজন্টাল অ্যাক্সিসটারও নেগেটিভ সাইডের আমাদের কোনো দরকার নেই। তো আমি এখানে রেজিস্ট্যান্স নিলাম, কোন একটা সার্কিটের রেজিস্ট্যান্স, ধরো আমি এরকম রেজিস্ট্যান্স নিলাম, এতটা ধরো রেজিস্ট্যান্সটা আছে ক্যাপিটাল আর। নেক্সট 2 নম্বর হচ্ছে along vertical axis বরাবর আমাদের নিতে হবে x। x মানে হচ্ছে তার দুটো পার্ট, মানে দু রকম ক্লাসিফিকেশন হতে পারে, একটা হচ্ছে এক্সএল আর একটা হচ্ছে এক্সসি। আমরা আগের দিন ক্লাস করেছিলাম, এক্সসি মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আর এক্সএল মানে হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এক্স তার এক্সসি হতে পারে, এক্সএল হতে পারে, সেই এক্সটাকে আমাদের নিতে হবে। তাহলে অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস আমাদের নিতে হবে এক্স। ঠিক আছে, এক্স এর আবার দু রকমের ক্রাইটেরিয়া থাকতে পারে, একটা হচ্ছে তোমার এক্সসি হতে পারে আর এক্সএল হতে পারে, এক্সসি হতে পারে আর এক্সএল হতে পারে। ঠিক আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি হয় তাহলে পরে এক্সসি হবে, আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি হয় তাহলে এক্সএল হবে। এবার কথা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে আগের দিন আমরা লিড, ল্যাগ এই ধরনের সার্কিটগুলোকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তাহলে ক্যাপাসিটর যদি সার্কিটে থাকে তাহলে সেক্ষেত্রে লিড হয়, তো সেই জন্য এক্সসি যদি নিই তাহলে সেটাকে হচ্ছে ভার্টিক্যাল মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে। যদি এক্সসি নিই তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে, আর যদি এক্সএল নিই তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে। কেন? তার কারণ এক্সসি মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের জন্য বা ক্যাপাসিট্যান্সের জন্য সার্কিটে থাকলে পারে তাহলে লিড নেটওয়ার্ক তৈরি হয়। আগের দিনে দেখেছিলে সাইন ওমেগা টি প্লাস π/2 ছিল, তো সবসময় যে ম্যান্ডেটরি π/2 হবে তা না, যাকে মানে বলছি আর কি, মানে লিড হবে। আর এক্সএল যদি থাকে তাহলে মানে ল্যাগ হবে। ওই জন্য আমাদের অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে এক্স। এক্স মানে কিন্তু ওই যেটা তোমার হরিজন্টাল অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস সেটা না, কিন্তু এখানে এক্স মানে হচ্ছে রিঅ্যাকট্যান্সের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস এক্স নেব বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্সের কথা বলছি, রিঅ্যাকট্যান্স। খাতা পেন রেডি করে কিন্তু ক্লাস নোটগুলো নাও, নাহলে কিন্তু পরে কিছু বুঝতে পারবে না। আমি যেরকম ভাবে লিখছি এরকম ভাবে কিন্তু ক্লাস নোটগুলোকে পরপর নাও, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে ধরো আমি এখানে ধরলাম যে আমি এক্সসিটাকে মাথায় রেখে আমি এক্স নিচ্ছি, এক্সসিটাকে মাথায় রেখে ধরো আমি এক্স নিচ্ছি। তাহলে ধরো এতটা ধরো এক্সএল, এক্সসিটাকে মাথায় রেখে আমি ধরো এক্স নিচ্ছি, তাহলে এতটা ধরো এক্স, এক্স আমি নিলাম। ঠিক আছে, বোঝা গেল? এবার 3 নম্বরে যেটা আসবে, নতুন একটা টার্মের সঙ্গে আজকে তোমাদের পরিচিতি হবে, সেটা হচ্ছে ইম্পিডেন্স। আচ্ছা, আমি একটুখানি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা একবার একটু দেখে নিই, তারপর আবার বলছি। হ্যাঁ, ঠিকই আছে। তারপরে হচ্ছে এবার নতুন একটা টার্ম শিখবে, সেটা হচ্ছে ইম্পিডেন্স। এই ইম্পিডেন্স জিনিসটা হচ্ছে কোন সার্কিটে, ধরো এমন সার্কিটে আমি নিলাম যে সার্কিটে ধরো রেজিস্ট্যান্সও আছে, আবার ধরো তোমার ক্যাপাসিটরও আছে।
মানে আরসি সার্কিট মানে রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে। বা ধরো আমি এমন সার্কিট নিলাম যে সার্কিটের রেজিস্ট্যান্সও আছে আবার ইন্ডাকটিভ কয়েলও আছে, মানে এল রেজিস্ট্যান্সও আছে আবার ইন্ডাকটিভ কয়েলও আছে, মানে এলআর সার্কিট। এরকম যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের জন্য ক্যাপিটাল আর একটা পার্ট থাকবে, আর যেহেতু তুমি ইন্ডাকটিভ কয়েল নিচ্ছ মানে ইন্ডাক্টর নিচ্ছ বা ধরো তুমি ক্যাপাসিটার নিচ্ছ, তাহলে সেগুলোর জন্য ইদার এক্সেল অথবা এক্সি এই পার্টগুলো তাহলে থাকবে। এই সব মিলিয়ে টোটাল সার্কিটে যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা তৈরি করবে, এরা সবাই মিলে সার্কিটে যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা তৈরি করবে সেইটা হচ্ছে ইম্পিডেন্স। বোঝা গেল? সেটা হচ্ছে ইম্পিডেন্স। দেখো আমি কিভাবে লিখছি তাহলে ধরতে পারবে। ইম্পিডেন্সকে হচ্ছে জেড অ্যালফাবেট দিয়ে ডিনোট করা হয়। সেটা হচ্ছে ভেক্টরিক্যালি বলতে গেলে দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট। ওই যে আমি বললাম এরা সবাই মিলে যে এফেক্টটা তৈরি করবে, অর্থাৎ রেজাল্ট্যান্ট। কার রেজাল্ট্যান্ট না রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের রেজাল্ট্যান্ট। রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের রেজাল্ট্যান্ট। রেজিস্ট্যান্সকে যদি আমি আর দিয়ে লিখি, রিঅ্যাকট্যান্সকে যদি আমি এক্স দিয়ে লিখি, তাহলে পরে √r² + x²। তাহলে এখানে দেখো ফিগারটাতে এখানে ছিল আর, এখানে ছিল এক্স। তাহলে এদের দুজনের যদি আমরা রেজাল্ট্যান্ট ড্র করি, ঠিক আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স। এই আর আর এক্স এর যে রেজাল্ট্যান্ট সেটাই হচ্ছে জেড। তাহলে এটাই হচ্ছে জেড। ঠিক আছে, নেট ইম্পিডেন্স, এটা হচ্ছে জেড ফর নেট ইম্পিডেন্স। তারপর তোমার আসবে ফেজ অ্যাঙ্গেল। 4 নম্বরে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ফাই দিয়ে ডিনোট করছি ফেজ অ্যাঙ্গেল। এই ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই দ্য ইম্পিডেন্স with the horizontal axis. অ্যাঙ্গেল মেড বাই দ্য ইম্পিডেন্স with the horizontal axis, মানে এক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ফেজ অ্যাঙ্গেল ফাই সেটা তাহলে কি হবে? ফেজ অ্যাঙ্গেল ফাই তাহলে হবে, দেখো খেয়াল করে, tan phi যদি তুমি করো তাহলে কি আসছে x/r। যদি tan phi করো তাহলে আসছে x/r। তাহলে phi মানে tan ইনভার্স x/r। phi মানে tan ইনভার্স x/r। তাহলে ভেক্টর ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের তাহলে কি কি পয়েন্ট মনে রাখতে হচ্ছে? প্রথমত যেটা সেটা হচ্ছে এমন একটা অ্যাক্সিস সিস্টেম নেব যার ভার্টিক্যাল অ্যাক্সিসের পজিটিভ সাইডও থাকবে নেগেটিভ সাইডও থাকবে, বাট হরাইজন্টাল যে অ্যাক্সিসটা তার শুধুমাত্র হচ্ছে পজিটিভ সাইড থাকবে, নেগেটিভ সাইডে তার কোনো রকম দরকার হবে না। কারণ হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা রেজিস্ট্যান্সকে নেব। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা থাকবে সেই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমাদের রিঅ্যাকট্যান্স নিতে হবে। যদি ক্যাপাসিটর থাকে তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ এক্সি, আর যদি ইন্ডাক্টর কয়েল থাকে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এক্সএল। ঠিক আছে, তো যেহেতু ক্যাপাসিটর থাকলে পরে লিড আর ইন্ডাক্টর থাকলে পরে ল্যাগ, এটাই হয় ইন জেনারেল। তো যার জন্য রিঅ্যাকট্যান্সের জন্য আমাদের দুটো রাস্তাই খোলা রাখতে হবে। রেজিস্ট্যান্সের জন্য যেরকম আমাদের নেগেটিভ সাইডটা দরকার হয়নি, কারণ রেজিস্ট্যান্সটা নেগেটিভ হতে পারে না, কিন্তু রিঅ্যাকট্যান্স কিন্তু নেগেটিভ হতেই পারে। ঠিক আছে, তো এবার যার জন্য তোমার রিঅ্যাকট্যান্স নেগেটিভ হতে পারে বলতে রিঅ্যাকট্যান্সের যে এফেক্টটা, ঠিক আছে, মানে ও লিড করবে না ল্যাগ করবে, ঠিক আছে, সেই এফেক্টটা
লিডের জন্য হলে পজিটিভ, ল্যাগের জন্য হলে পরে নেগেটিভ। তো যার জন্য আমরা এখানে এক্স এর জন্য দুটো রাস্তাই খোলা রেখেছি। এবার এখানে আমরা যেহেতু একটা জেনারেল একটা গ্রাফ প্লট করছি, তো যার জন্য আমরা এখানে পজিটিভ ধরে নিয়েই আমরা এক্সটাকে আপওয়ার্ড মানে তোমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটাকে প্লট করেছি। নেক্সট এবার আমরা আসছি ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে ইম্পিডেন্স ইজ দ্য নেট এফেক্ট অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য রিঅ্যাক্ট্যান্স। সেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হতে পারে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হতে পারে। এরা দুজনে মিলে সার্কিটের উপরে যে নেট এফেক্টটা তৈরি করছে সেটাই হচ্ছে ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্সকে আমরা কিভাবে লিখবো? z √r² + x²। ঠিক যেরকম আমরা ভেক্টরের ক্ষেত্রে রেজাল্ট্যান্টকে ডিনোট করি। তাহলে ইম্পিডেন্সকে আমরা ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভেক্টর এরকমও বলতে পারি, ইম্পিডেন্স ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্সের রেজাল্ট্যান্টই হচ্ছে ইম্পিডেন্স। এবার আমরা চলে এলাম, আচ্ছা তাহলে ফিগারটা এবার ড্র করার সময় তাহলে এটা আর এটা এক্স, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। দেখো খেয়াল করো, ল অফ প্যারালেলোগ্রাম পড়েছিলে ক্লাস 11-এ, সেরকমই হয়েছে কিন্তু দেখেছো রেজাল্ট্যান্টটা দেখো ডায়াগোনাল বরাবর নেওয়া হয়েছে। তারপরে এবার আমরা চলে এলাম ফেজ অ্যাঙ্গেল। তো ফেজ অ্যাঙ্গেল মানে হচ্ছে ইম্পিডেন্স মানে নেট যে ইম্পিডেন্স, সেই নেট ইম্পিডেন্স হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এখানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমরা ফাই নিয়েছি, মানে ফেজ অ্যাঙ্গেলকে ফাই নেওয়া হয় ইন জেনারেল, কোনো জায়গায় হয়তো থিটা লেগে, বাট ইন মোস্ট অফ দ্য কেস ফাই ধরা হয় ফেজ অ্যাঙ্গেলকে। ঠিক আছে, তো এবার ফেজ অ্যাঙ্গেল ফাই সেটাকে তাহলে আমরা কিভাবে পাচ্ছি? একটা মিনিমাম যার জিওমেট্রিক্যাল মানে ট্রিগোনোমেট্রিক্যাল সেন্স আছে সেই ধরতে পারবে, যেখানে tan phi মানে হচ্ছে x/r পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা x মানে এটা হচ্ছে x, তাহলে tan phi x/r, তাহলে phi tan ইনভার্স x/r। তাহলে এই হলো হচ্ছে আমাদের গ্রাফ প্লট করার পদ্ধতি। আবার এখান থেকে টোটাল যে কারেন্টটা আমরা পাবো সেই কারেন্টের ইকুয়েশন কিরকম হবে? আমরা এখান থেকে এই গ্রাফিক্যাল মেথড থেকে টোটাল যে কারেন্টটা আমরা পাবো সেই কারেন্টের ইকুয়েশন কিরকম হবে? সেই কারেন্টের ইকুয়েশন হবে E0 by Z sin omega t plus minus phi। ঠিক আছে, E0 by Z, E0 মানে হচ্ছে ম্যাক্সিমাম ইএমএফ, Z মানে হচ্ছে তোমার নেট ইম্পিডেন্স। যদি কোনো কারণে x এর ভ্যালু 0 হয়ে যায়, একটু পরেই দেখতে পাবে x এর ভ্যালু 0 হয়ে গেলে তখন শুধুমাত্র বুঝতে পারছো z এর ভ্যালু শুধু r থাকবে। তো যাকে এই ইম্পিডেন্সটা থাকছে যেটা রেজিস্ট্যান্সের মানে টোটাল রেজিস্ট্যান্সের মতো রোল প্লে করছে। তারপর sin ওমেগা t প্লাস মাইনাস ফাই, কেন? লিড হলে পরে প্লাস ফাই, ল্যাগ হলে পরে মাইনাস ফাই। ঠিক আছে, সেটাকে বোঝানোর জন্য লিডও হতে পারে ল্যাগও হতে পারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সার্কিট। তো সেটা বোঝানোর জন্য প্লাস মাইনাস ফাই নেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো এবার ক্লাসিফিকেশন আমি পরে যাচ্ছি। আগে এবার বলো যে এই যে ভেক্টর ডায়াগ্রামটা যেভাবে ড্র করলাম তার যে 1 2 3 4টে স্টেপ এবং সেখান থেকে যে কারেন্টটাকে আমরা পাবো সেই কারেন্টের যে ইকুয়েশন অবধি যে অবধি আমরা করলাম এইটুকুনি বুঝতে পেরেছো কিনা, whether understood or not আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাও। এপক হচ্ছে আলাদা জিনিস, এপক হচ্ছে ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, যেটাকে ফাই নট দিয়ে ডিনোট করা হয়। এপক আলাদা জিনিস, এটা এপকের কথা বলা হয়নি। যেটুকু বলা হয়েছে সেটুকুকেই বোঝো, তাহলে তোমারও সুবিধা আমারও সুবিধা। ঠিক আছে, তো এই গেল বিষয়। এবার হচ্ছে তাহলে এটা তোরা প্রত্যেকে নোট করে নিয়েছিস।
এবার হচ্ছে এই যে কনসেপ্টটা, মানে কিভাবে আমরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে, এটা একটা সুন্দর নাম আছে কিন্তু, হ্যাঁ মনে রাখবি, ফেজার ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে ফেজার ডায়াগ্রাম। অনেক সময় এক্সামে ভেক্টর ডায়াগ্রাম না বলে যদি ফেজার ডায়াগ্রাম বলে, তাহলে এরকম ভাবেই ড্র করতে হবে। তো এবার এর ক্লাসিফিকেশনে আমরা কিছু সিম্পল এসি সার্কিটকে নিয়ে আস্তে 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 আমরা ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে তিনটে সার্কিট আমরা নিচ্ছি। একটা হচ্ছে পিওর রেজিস্টিভ সার্কিট, ঠিক আছে, যেখানে শুধু রেজিস্ট্যান্স থাকবে। আর একটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ সার্কিট, যেখানে শুধু ক্যাপাসিটর থাকবে। আর একটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট, যেখানে শুধু ইন্ডাক্টর থাকবে। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ, जैसे बोर्डे लिखी प्योर कैपेसिटिव सर्किट। আরেকটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। এই তিনটে সার্কিটকে নিয়ে আমরা আগে ফার্স্টে একটু দেখে নিই। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে যে সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে। আর এটা হচ্ছে অল্টারনেটিং, মানে এসি সোর্সের সিম্বল। ইএমএফটা হচ্ছে ইনট সাইন ওমেগা টি। পিওর ক্যাপাসিটিভ মানে হচ্ছে এখানে ক্যাপাসিটর থাকবে সি, এখানে ঠিক তাই, ইনট সাইন ওমেগা টি। পিওর ইন্ডাকটিভ মানে হচ্ছে এখানে শুধু কয়েল থাকবে, ইন্ডাকটিভ কয়েল। ঠিক আছে, তাহলে এবার পিওর রেজিস্টিভ সার্কিট যদি হয়, এবার আমাদের সার্কিট ড্র গ্রাফ ড্র করতে হবে। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট, তাহলে এখানে কে থাকবে? শুধু রেজিস্ট্যান্স, ঠিক আছে, শুধু রেজিস্ট্যান্স থাকবে। পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তাহলে কে থাকবে? এক্সসি, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে এক্সসি, ঠিক আছে। আর এখানে রেজিস্ট্যান্স নেই, ওই জন্য আর ইজ ইকুয়াল টু 0। রেজিস্ট্যান্সের জায়গাটা ফাঁকা, অ্যাক্সিসের রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে, ওই জন্য পজিটিভ অ্যাক্সিস বরাবরও কিছু রাখা হয়নি। তারপর আছে পিওর ইন্ডাকটিভ, তাহলে এক্সেল, এখানে আছে একই গল্প, আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে আবার এক্স এর জায়গাটা ফাঁকা আছে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, যেহেতু শুধু রেজিস্ট্যান্স আছে।
ক্যাপাসিটর বা ইন্ডাক্টর নেই, যার জন্য x এর জায়গাটাতে হচ্ছে আমরা লিখেছি x = 0। তাহলে z আমাদের ছিল √r² + x²। তাহলে শুধুমাত্র এখানে আসবে r। z এখানে √r² + x² হবে, যেহেতু r এর ভ্যালু 0 যার জন্য শুধু আসবে xc। এখানে হচ্ছে z √r² + xl² হবে, যেহেতু r এর ভ্যালু 0 তাহলে শুধু আসবে xl। ঠিক আছে, phi কি ছিল, tan ইনভার্স x/r। এখানে x এর ভ্যালু 0, তার মানে tan ইনভার্স 0, তার মানে phi ও আসছে 0 rad, মানে 0 রেডিয়ান। ঠিক আছে, x এর ভ্যালু 0, তার মানে tan ইনভার্স 0 অর্থাৎ 0 রেডিয়ান। এবার দেখো তুমি কি করে বুঝবে, phi মানে যে ফেজ অ্যাঙ্গেল সেটা ছিল হচ্ছে ইম্পিডেন্স হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে, ভালো করে বোঝ, ইম্পিডেন্স হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে। এখানে ইম্পিডেন্স নিজেই হচ্ছে রেজিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, এখানে ইম্পিডেন্স নিজে রেজিস্ট্যান্সের সঙ্গে সেম, অর্থাৎ যেদিকে রেজিস্ট্যান্স আছে ওইদিকেই ইম্পিডেন্সও আছে, যেদিকে রেজিস্ট্যান্স আছে ওইদিকে ইম্পিডেন্সও আছে। তো যার জন্য ইম্পিডেন্স নিজেই হরিজন্টাল ডাইরেকশনেই আছে, ইম্পিডেন্স নিজেই হরিজন্টাল ডাইরেকশনেই আছে। ওই জন্য হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তারপর ইম্পিডেন্স নিজেই হরিজন্টালি রয়েছে এখানে। তো তাহলে এমনিতেও দেখ গ্রাফিক্যালিও আমাদের 0 আসছে, তার কারণ ইম্পিডেন্স হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে, তাহলে ইম্পিডেন্স নিজেই হরিজন্টাল, তাহলে সে হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে কি অ্যাঙ্গেল করবে, তাহলে 0 রেডিয়ান করবে। আর দেখ আমরা ম্যাথমেটিক্যালিও সেই 0 রেডিয়ানই পেলাম। এখানে আবার z = xc, তার মানে এই যে xc যেখানে আছে এইখানে হচ্ছে ইম্পিডেন্স। ঠিক আছে, আর এখানে খেয়াল করে দেখো কত অ্যাঙ্গেল করেছে, এখানে অ্যাঙ্গেল করেছে π/2। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল করেছে π/2। এবার তুমি এখান থেকে phi এর ভ্যালু ফাইন্ড করো, tan ইনভার্স x/r xc/r, r এর ভ্যালু 0, r এর ভ্যালু 0, তাহলে xc/0 তার মানে কি ইনফাইনাইট, তার মানে tan ইনভার্স ইনফাইনাইট, tan ইনভার্স ইনফাইনাইট মানেই তো π/2, tan ইনভার্স ইনফাইনাইট মানেই π/2, তাহলে phi এর ভ্যালু আসছে π/2 রেডিয়ান। দেখো এখানেও তাই আসছে। এখানে z = xl, তাহলে যেদিকে xl আছে z ও সেই দিকেই আছে, তাহলে এই ক্ষেত্রেও হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে z যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটা π/2। তাহলে এখানে phi = tan ইনভার্স xl/r, r এর ভ্যালু 0, সেই একই ব্যাপার আসছে tan ইনভার্স ইনফিনিটি। ঠিক আছে, r এর ভ্যালু 0, xl/0, ঠিক আছে, সামথিং ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি, আসলে একটু জানো। তাহলে tan ইনভার্স ইনফিনিটি, তাহলে আবার সেই π/2 ই আসছে, তাহলে π/2 রেডিয়ান হয়ে গেল, ফেজ অ্যাঙ্গেল পেয়ে গেলে। এবার কারেন্টের ক্ষেত্রে কি হবে, E0/z কি ছিল, E0/z, তাহলে E0/z এর জায়গায় আসবে E0/r, তারপর ছিল sin ωt + phi,
এখানে ফাই তো 0, তাহলে শুধুমাত্র আসবে sin ওমেগা টি। sin ওমেগা টি প্লাস ফাই ছিল, ফাই এর ভ্যালু এখানে 0, যার জন্য শুধুমাত্র sin ওমেগা টি এর। এখানে আসবে ই নট বাই জেড, তাহলে ই নট বাই জেড, জেড এর জায়গায় কে আসবে? জেড এর ভ্যালু কত এসেছে? xc, ঠিক আছে, জেড এর ভ্যালু xc, তাহলে ই নট বাই xc sin ওমেগা টি, ফেজ অ্যাঙ্গেল কত? পাই বাই 2, আর ফেজ লিড করেছে ওই জন্য ওমেগা টি প্লাস পাই বাই 2। এবার xc মানে কি ছিল মনে আছে নিশ্চয়ই? 1 বাই ওমেগা সি, তাহলে ই নট ডিভাইডেড বাই 1 বাই ওমেগা সি, তারপর sin ওমেগা টি প্লাস পাই বাই 2, তারপর কারেন্ট I ইজ ইকুয়াল টু এখানে কি হবে? ই নট বাই জেড, বারবার করে ফর্মুলাটা বলছি কিন্তু লাস্টে যে ফর্মুলাটা লিখেছিলাম ভেক্টর ডায়াগ্রামে, ঠিক আছে, ওই ফর্মুলাটাকে বারবার করে বলছি কিন্তু, টোটাল কারেন্টের ফর্মুলাটা ই নট বাই জেড sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই, ওইটাকে কিন্তু বারবার করে বলছি। তাহলে ই নট বাই জেড, এখানে জেড এর জায়গায় কি হবে? এক্সএল, তারপর sin ওমেগা টি, এখানে ফেজ ল্যাগ করেছে ওই জন্য মাইনাস পাই বাই 2, এক্সএল মানে কি ছিল? ওমেগা এল, আগের দিনই পড়েছিলে, ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ওমেগা এল, তারপর sin ওমেগা টি মাইনাস পাই বাই 2। এই হচ্ছে তোমার পিওর ক্যাপাসিটিভ, পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ আর পিওর ইন্ডাকটিভ সার্কিটের এই হচ্ছে ফেজ ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম। বোঝা গেল? এইভাবে তোমাকে ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হবে। প্রত্যেকে একবার দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এখানে শুধুমাত্র আর ছিল, কোনো এক্স নেই, তার কারণ সি বা এল এর কোনো রকম এক্সিস্টেন্স নেই, তার জন্য এক্স এর ভ্যালু 0। জেড ইজ ইকুয়াল টু হয়েছে আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে শুধু আর পাচ্ছি আমরা। ফেজ অ্যাঙ্গেল ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স x বাই r, তাহলে x বাই r, এখানে x এর ভ্যালু 0, তাহলে tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কি? 0 রেডিয়ান। কারেন্ট I ইজ ইকুয়াল টু ই নট বাই জেড, জেড এর জায়গায় এসেছে r, sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই, ফাই তো 0 রেডিয়ান, তাহলে শুধুমাত্র sin ওমেগা টি হবে। তারপর পিওর ক্যাপাসিটিভে আবার রেজিস্ট্যান্স 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ z এর ভ্যালু শুধুমাত্র হয়ে যাচ্ছে xc, r এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু হয়ে যাচ্ছে আন্ডার রুট xc স্কয়ার, দ্যাট ইজ অনলি xc। তাহলে phi is equal to tan inverse xc by r, tan inverse xc by r, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু r এর ভ্যালু 0 ওই জন্য হয়ে যাচ্ছে xc by 0 অর্থাৎ ইনফিনিটি, tan inverse ইনফিনিটি মানে পাই বাই 2 রেডিয়ান। ই নট বাই জেড, জেড এর জায়গায় এলো xc sin ওমেগা টি প্লাস পাই বাই 2, যেহেতু ক্যাপাসিটিভ সার্কিটের জন্য ফেজ লিড করে, আগের দিনই আমরা দেখেছিলাম, তো যার জন্য এখানে প্লাস পাই বাই 2 হলো, xc এর ভ্যালু 1 বাই ওমেগা সি, এটাও আমাদের আগের দিন পড়া জিনিস, সেখানে 1 বাই ওমেগা সি আমরা পুট করে দিলাম। পিওর ইন্ডাকটিভ সার্কিট, সেখানে হচ্ছে রেজিস্ট্যান্স r ইজ ইকুয়াল টু এখানেও 0 হবে, তাহলে z ইজ ইকুয়াল টু শুধু হবে xl, xl কে আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনে নিতে হবে, প্রথমেই যে জেনারেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাতেই আমি বলেছি, ঠিক আছে, সেখানেই বলা হয়েছে। তো তাহলে পরে তোমার এখানে z ইজ ইকুয়াল টু তাহলে আন্ডার রুট r স্কয়ার প্লাস xl স্কয়ার, শুধু হচ্ছে xl, phi ইজ ইকুয়াল টু tan ইনভার্স xl বাই r, r এর ভ্যালু যেহেতু 0 যার জন্য tan ইনভার্স ইনফিনিটি, r এর ভ্যালু 0, xl বাই 0 মানে কি ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2 রেডিয়ান। কারেন্টের ভ্যালু হচ্ছে ই নট বাই জেড, জেড এর জায়গাতে আবার xl এলো, xl লিখলাম sin ওমেগা টি, যেহেতু ফেজ ল্যাগ করছে ওই জন্য মাইনাস পাই বাই, তাহলে ওমেগা ই নট বাই xl, xl মানে কি ছিল? ওমেগা এল, তারপর sin ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ, পিওর ইন্ডাকটিভ সার্কিট বুঝতে পেরেছো কিনা কমেন্ট বক্সে লেখো।
ঠিক আছে। তো এবার পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ আর পিওর ইন্ডাকটিভ এটার পরে এবার আমরা মিক্স করব জিনিসগুলোকে, কম্পোনেন্টগুলোকে এবার আমরা মিক্স করব। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমি তাহলে মুছে দিচ্ছি, সবাই বুঝতে পেরেছো যখন। আর একটা জিনিস করবি, তোদের বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে সেখানে না এইগুলোকে মানে এইগুলো মানে এমনিতে মোবাইলে যে তোরা দেখছিস বা জানি না কিসে দেখছিস, যদি মোবাইলে দেখিস তাহলে পরে মোবাইলে তো স্ক্রিনটা ছোট, এবার তার থেকে ল্যাপটপে যদি পরবর্তীকালে দেখার সুযোগ পাস কোনো সময়, তাহলে ল্যাপটপের স্ক্রিনটা বা ডেস্কটপের যে স্ক্রিনগুলো থাকে স্ক্রিনগুলো বড় থাকে, তাহলে এইগুলো বুঝতে, গ্রাফগুলো বুঝতে বা ক্যালকুলেশনগুলো বুঝতে আরো বেশি ভাল লাগবে আর কি। আর প্রত্যেকে কিন্তু নোট করে নিচ্ছ, প্রত্যেকে নোট করে নাও কিন্তু। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, এবার আমরা যাব সিআর সার্কিট আর এলআর সার্কিট। তাহলে সিআর সার্কিট মানে সার্কিটে একটা ক্যাপাসিটর থাকবে আর রেজিস্ট্যান্স থাকবে। সার্কিটে একটা ক্যাপাসিটর থাকবে আর একটা রেজিস্ট্যান্স থাকবে, সি থাকবে আর আর থাকবে। এসি সোর্স, ইএমএফ হচ্ছে ই নট সাইন ওমেগা টি। এলআর সার্কিট মানে একটা ইন্ডাকটিভ কয়েল থাকবে, যার ইন্ডাকট্যান্স হচ্ছে এল আর একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, তো সিআর সার্কিট আর এলআর সার্কিট। এবার আমাদের গ্রাফ প্লট করতে হবে। তাহলে সিআর সার্কিটে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকবে একটা, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের জন্য হচ্ছে এক্সি, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের জন্য এক্সি থাকবে আর রেজিস্ট্যান্স থাকবে, এই হয়ে গেল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবারে এক্সি আর আর এর যে রেজাল্ট্যান্টটা ওটাই হচ্ছে ইম্পিডেন্স। মানে জেড।
এখানে হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে আর, আর থাকবে হচ্ছে এক্সেল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাক্টরের জন্য ল্যাগ করে একটু আগেই দেখলে, এক্সেল যার জন্য ডাউনওয়ার্ড হবে। এবার এক্সেল আর আর এর যে রেজাল্ট্যান্টটা সেটাই হচ্ছে জেড ইম্পিডেন্স। আচ্ছা, এবার ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, ইম্পিডেন্স হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে ওটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ইম্পিডেন্স হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে ওটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তাহলে আমরা একটা কাজ করছি, ফেজ অ্যাঙ্গেল এখানে, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর এখানে এইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করবে, হরাইজন্টাল অ্যাক্সিস অলরেডি রেজিস্ট্যান্স আর রয়েছে, আর এর সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করছে। আচ্ছা, তাহলে এবার এখানে হচ্ছে নেট ইম্পিডেন্স দেখতে হবে কত আসছে, মানে জেড আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার হবে। ঠিক আছে, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার হবে। ফেজ অ্যাঙ্গেল ফাই সেটা হবে tan ইনভার্স এক্সি বাই আর। tan ইনভার্স এক্সি বাই আর কে তুমি এভাবে লিখতে পারো, এক্সি মানে 1 বাই ওমেগা সি, তো যার জন্য তুমি এটাকে এরকম লিখতে পারো tan ইনভার্স 1 বাই ওমেগা সি আর। ঠিক আছে, এখানে যদি এবার আমরা জেড করি তাহলে কি আসছে, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স, দেখো tan থিটার হলো এখানে এক্সএল বাই আর, তাহলে tan ইনভার্স এক্সএল বাই আর। এক্সএল মানে কি ছিল, ওমেগা এল, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি tan ইনভার্স ওমেগা এল বাই আর হয়ে গেল। ফেজ অ্যাঙ্গেলের কাজ শেষ। ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট লিখছি, এটা হচ্ছে রোমান 1, এটা হচ্ছে রোমান 2, এরকম পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখছি। ঠিক আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এরকম পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখছি। 3 নম্বর হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে I ইজ ইকুয়াল টু কি ছিল, E নট বাই Z। এখানে Z মানে হচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর সাইন ওমেগা টি, এখানে লিড করেছে দেখে বোঝাই যাচ্ছে লিড, তাহলে ওমেগা টি প্লাস 5 sin omega t plus 5 where phi is equal to tan inverse 1 by omega c r, যেরকম লেখা আছে। ঠিক আছে, এবার তুমি এখানে আরেকটা স্টেপ ফার্দার যেতে পারো, e naught divided by under root r square plus xc মানে কি ছিল 1 by omega c,
তাহলে 1/ωc হোল স্কয়ার sin ωt প্লাস 5। এখানে কারেন্টের জন্য কি হবে, I is equal to E naught divided by Z, Z মানে under root R square plus XL square, তারপর sin ওমেগা টি, এখানে ফেজ ল্যাগ করেছে ওই জন্য হবে -5। আরেকটা স্টেপ তুমি এখানে যেতে পারো E naught under root R square plus omega L whole square, তাহলে XL মানে হচ্ছে ওমেগা L, তারপর sin omega t -5 where phi is equal to tan inverse omega L by R। ঠিক আছে, আরেকবার ছোট্ট করে রিক্যাপ করিয়ে দিই। তাহলে এখানে আমরা নিয়েছিলাম আমাদের সিআর সার্কিট, যেখানে সার্কিটে একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিট্যান্স সি, আর একটা রেজিস্ট্যান্স আছে যার একটা রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে আর। এবার এই দুটো হচ্ছে সিরিজে কানেক্টেড আছে সিআর এসি সার্কিট এটা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে পরে এবার এখানে আমরা ঠিক ভেক্টর ডায়াগ্রাম যেভাবে ড্র করার ইনস্ট্রাকশন আমরা ফলো করেছিলাম একদম প্রথম ফিগারটাতে, সেরকমই করলাম। এক্স যেটা আছে তোমার রিঅ্যাকট্যান্স, এখানে যেহেতু এক্সি অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, আর ক্যাপাসিটরের জন্য লিড হয়, তো যার জন্য এক্সি কে আমরা উপরের দিকে ড্র করেছি, মানে অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এইভাবে বলবো না, মানে পজিটিভ ভার্টিক্যাল অ্যাক্সিস, পজিটিভ ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা ড্র করেছি। আর রেজিস্ট্যান্সকে সবসময় হরিজন্টাল অ্যাক্সিসে প্লট করতে হয়, তো হরিজন্টাল পজিটিভ অ্যাক্সিসে আমরা এটাকে ড্র করেছি। তাহলে z is equal to under root r square plus x square দেখে বোঝাই যাচ্ছে রেজাল্ট্যান্ট এটাই আসছে। phi is equal to tan inverse xc by r, xc by r মানে এটা xc মানে এটাও xc, একটু আগেই লেখা দেখেছিলে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে phi is equal to tan inverse xc মানে হচ্ছে আবার 1/ωc, যার জন্য আবার আমরা এখানে xc এর ভ্যালু 1/ωc যদি পুট করি তাহলে 1/ωc আর আসছে। 3 নম্বরে হচ্ছে I মানে কারেন্ট is equal to E naught by Z, তাহলে z এর জায়গাতে under root r square plus x square sin omega t plus phi, omega t plus phi। কেউ যদি জিজ্ঞাসা করে এখানে phi এর ভ্যালু কত, তাকে বলবো দেখো phi এর ভ্যালু হচ্ছে tan inverse 1/ωc। ঠিক আছে, তাহলে under root r square plus x square, x কে যদি মনে হয় তুমি 1/ωc এইভাবে তুমি ব্রেক করতে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ব্রেক করলাম। এলআর সার্কিট মানে হচ্ছে একটা ইন্ডাক্টর কয়েল থাকবে আর রেজিস্ট্যান্স থাকবে সিরিজে কানেক্টেড, এসি সোর্স আছে, এই যেরকম ঢেউ খেলানো সাইনোসয়েডাল সাইন মানে এসি সোর্স। তাহলে z ইজ ইকুয়াল টু হচ্ছে আন্ডার রুট r স্কয়ার প্লাস xl স্কয়ার, এখানে xl হচ্ছে তোমার ল্যাগ এর জন্য ডাউনওয়ার্ড ডাইরেকশনে ড্র করতে হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে ড্র করেছি, আর আর এর মতো আছে। 5 ইজ ইকুয়াল টু tan ইনভার্স xl বাই r হবে, xl বাই r, xl মানে ওমেগা l, আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম xl এর ভ্যালু ওমেগা l আমরা এখানে লিখলাম। তাহলে I is equal to E naught by Z, Z মানে হচ্ছে under root r square plus xl square, তাই লিখেছি। sin omega t প্লাস মাইনাস ফাই ছিল, এখানে মাইনাস ফাই নেব যেহেতু ল্যাগ সার্কিট, ওই জন্য মাইনাস ফাই নিয়েছি। xl এর ভ্যালু হচ্ছে ওমেগা l, পুট করে দিয়েছি, ওমেগা l হোল স্কয়ার হয়ে গেছে, sin omega t minus ফাই, ফাই মানে তো tan ইনভার্স ওমেগা l বাই r। তাহলে সিআর সার্কিট আর এলআর সার্কিট বুঝেছো কিনা লেখো আমাকে কমেন্ট বক্সে, এরপর নেক্সট পার্টে যাব।
ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন অ্যান্ড সাপোর্ট। চুপচাপ বসে না থেকে যে লিখছো, রেসপন্ড করছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যে দেখছো, ক্লাসটা ফলো করছো, স্ক্রিনটাকে মিনিমাইজ করে গেম খেলছো না, চ্যাট করছো না বন্ধুদের জন্য, তার জন্য আরও বেশি থ্যাঙ্কস। তো নেক্সট পার্টে এবার আমরা যাচ্ছি। এখন যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে এলসিআর সার্কিট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট অফ এসি সার্কিট। ঠিক আছে, এসি সার্কিট যে পার্টটা আমরা নিয়ে এখন আমরা ডিসকাস করছি, যতগুলো সার্কিট আমরা পড়েছি গত দিন থেকে শুরু করে আজকে অবধি, যা যা আমাদের কনসেপ্ট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বিল্ড আপ হয়েছে, তার টোটাল অ্যাপ্লিকেশন আছে এলসিআর সার্কিটে। ঠিক আছে, একদম ভালো করে এনার্জি নিয়ে বসো যাতে জিনিসটাকে এক চান্সে বুঝতে পারো। ঠিক আছে, খাতা পেন টেন রেডি করে খুব ভালো করে বসো। যে নোট ফোটগুলো আছে যেরকম যেরকম থাক, তার সঙ্গে আমাদেরকেও নোট ডাউন করতে হবে। ফুল এনার্জি নিয়ে বসো বোঝার জন্য। তাহলে এলসিআর সার্কিট, এই হচ্ছে ইন্ডাক্টর এল, ভালো করে ড্র করি। হ্যাঁ, সুন্দর কালি সালি দিয়ে যাতে ইন্টারেস্টিং লাগে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। এখন তো সিম্বল, সার্কিটের সিম্বল দেখলেই ধরতে পারবি, তাও আমি লিখে দিচ্ছি এখানে। এটা এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। এই হয়ে গেল এলসিআর, সিরিজ এলসিআর। E naught sin omega t, source sinusoidal source EMF। তো এই এলসিআর সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম ড্র করার প্রসেসটা একটু আলাদা। স্পেশাল টাইপ অফ সার্কিট, এক্সসি আছে যে সার্কিটটাকে লিড করাতে চাইবে, এক্সএল আছে যে আবার ল্যাগ করাতে চাইবে। তো এই দুটো কারণের জন্য এখানে একটু ভেক্টর ডায়াগ্রামটা একটু অন্যরকম, স্লাইডলি ডিফার, খুব একটা বেশি না, জাস্ট অল্প একটু ডিফার করেছে। আগে আমি ভেক্টর ডায়াগ্রামটাকে বোঝাই, তারপর ক্যালকুলেশনে যাচ্ছি। অন্যান্য সার্কিটের মতো এই সার্কিটেও আমাদের হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিস ড্র করতে হবে। তো হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিস আমি এখানে ড্র করব। হরিজন্টাল অ্যাক্সিস বরাবর নিতে হবে রেজিস্ট্যান্স। হরিজন্টাল অ্যাক্সিস বরাবর নিলাম রেজিস্ট্যান্স।
এবার হচ্ছে আমাদের এক্সসি আর এক্সেল নেওয়ার পালা। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এক্সিটাকে নেওয়া উচিত এইদিকে আর এক্সেলটাকে নেওয়া উচিত হচ্ছে এইদিকে। তো আমরা আগে এক্সিটাকে নিচ্ছি। একটু বেঁকে গেছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট হচ্ছে এক্সিটাকে নেব। এক্সিটা কোয়াইট অবভিয়াসলি উপরের দিকে থাকবে, তো আমরা এক্সিটাকে ফার্স্টে নিচ্ছি। সাপোজ এইটা হচ্ছে এক্স, এই অবধি হচ্ছে এক্স। এক্সেল কোন দিকে নেওয়া উচিত? এক্সেল এদিকে নেওয়া উচিত। ভেক্টরের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে, ঠিক আছে, ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে ওকে যেখানে সেখানে প্লট করা যায়। এটা আমরা ক্লাস 11 ভেক্টর চ্যাপ্টার পড়ার সময় দেখেছিলাম। কোন একটা ভেক্টর এখানে থাকলেও যা, সেই ভেক্টরটা ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে আমি যদি ওকে এখানেও প্লট করি, ব্যাপারটা একই। এরকম আমরা বহু ক্ষেত্রেই দেখেছিলাম, তাই তো? কোন একটা অবজেক্ট হয়তো আছে, অবজেক্টটা এইদিকে মুভ করছে, তো অবজেক্টের উপর ফ্রিকশনাল ফোর্স, যে ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে এইদিকে। তো আমরা তখন কি করি, যে ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে সেন্টার অফ মাস থেকে তখন আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে এদিকে ড্র করে নিই। এরকম আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে ভেক্টরকে আমরা শিফট করাতে পারি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা লাগবে, ঠিক আছে, মানে অ্যালজেব্রিক্যালি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইম্পিডেন্স z ইজ ইকুয়াল টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই তো ছিল মেন বিষয়। এখানে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এই এক্স এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সি আর একটা হচ্ছে এক্সেল। এক্স এর জন্য লিড, এক্সেল এর জন্য ল্যাগ। ওই জন্য আমরা এখানে এক্সটাকে ব্রেক করে দেবো এইভাবে, এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার। এটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন, মানে ফিগার ড্রয়িং এখনো বাকি আছে, ভেক্টর ডায়াগ্রাম, তাহলে বুঝতে পারবে কেন ভেক্টর ডায়াগ্রামটা কিরকম কি হচ্ছে। এটাকে দেখে নাও তাহলে ধরতে পারবে। এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কয়ার। এক্স এর মধ্যে এক্সটা মানে মেন যে টোটাল যে এক্স, মানে নেট যে এক্স, সেটা হচ্ছে এক্সি মাইনাস এক্সেল। ঠিক আছে, তাহলে লিড এখানে বেশি হচ্ছে আমরা ধরে নিচ্ছি, তাহলে এক্সি মাইনাস এক্সেল, এক্স এর জায়গাতে এক্সি মাইনাস এক্সেল। তাহলে এক্সি মাইনাস এক্সেল এর জন্য কি করতে পারি, এই তো হয়ে গেছে এক্সি, এখান থেকে এই অবধি এক্সি হয়েছে। তাহলে এক্সেল এর জন্য কি করতে পারি, এক্সেল এর জন্য এটা করতে পারি যে এক্সেল তো অ্যাকচুয়ালি এইদিকে ল্যাগ যেহেতু, কিন্তু ফর বিইং আ ভেক্টর কোয়ান্টিটি আমরা এটাকে শিফট করতে পারি ম্যাগনিটিউড আর ডাইরেকশন সেম রেখে, যেটা আমি এর আগে একটু আগে বললাম। তাহলে আমরা এই উপরের থেকে আবার নিচের দিকে কিছুটা নেমে আসতে পারি, আমরা উপরের থেকে আবার নিচের দিকে কিছুটা নেমে আসতে পারি। ঠিক আছে, মানে সাপোজ আমি এখান থেকে ড্র করি, তাহলে ভালো করে বুঝতে পারবে। ধরো আমি এতটা নেমে এলাম, যেটা এক্সেল, মনে করো এই এক্সেলটাই ধরো এখানে ছিল,
কিন্তু ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে সেম রেখে যেখানে খুশি ড্র করতে পারি, সেই এক্সেলটাকে তুলে নিয়ে চলে গেলাম এখানে। তবেই তো আমি এক্সি মাইনাস এক্সেলটাকে পরিষ্কারভাবে আমি ক্যালকুলেট করতে পারবো। যার জন্য এক্সেলটা রয়েছে নিচের দিকে এখানে, বাট আমরা ক্যালকুলেশনের জন্য ওকে তুলে নিয়ে এখানে চলে গেছি, এইখানে আমরা প্লট করছি। ঠিক আছে? তাহলে এতটা এক্সি আমরা উপরের দিকে উঠে গিয়েছিলাম, এতটা আমরা উপরের দিকে উঠে গিয়েছিলাম এক্সি কে পাবো বলে। এক্সেল এর জন্য, এক্সেল যেহেতু নেগেটিভ ডাউনওয়ার্ড, ওই জন্য আবার এক্সি থেকে যেখানে শেষ হয়েছে সেখান থেকে এক্সেল অ্যামাউন্ট আবার নিচের দিকে নেমে এলাম। তাহলে যেটা ফাইনালি আমাদের এখানে পড়ে থাকলো, what finally remains, যেটা আমাদের ফাইনালি পড়ে থাকলো, এই অবধি হচ্ছে এক্সি। বোঝো ব্যাপারটা, এই অবধি হচ্ছে এক্সি, সেখান থেকে তুমি এতটা এক্সেল অ্যামাউন্ট নেমে এসছো, তাহলে যেটা পড়ে থাকছে সেটা তাহলে দাঁড়ালো এক্সি মাইনাস এক্সেল। তাহলে এটা হচ্ছে এক্সি মাইনাস এক্সেল পড়ে থাকে। ঠিক আছে? তাহলে এক্সি মাইনাস এক্সেল, এইটুকু তাহলে এক্সি মাইনাস এক্সেল, যেটা আমাদের দরকার। এবার যদি আমরা এখানে রেজাল্ট্যান্ট ড্র করি, আমরা যদি এবার এখানে রেজাল্ট্যান্ট ড্র করি, এই রেজাল্ট্যান্টটা তাহলে কার কার রেজাল্ট? এই রেজাল্ট্যান্টটা তাহলে কিন্তু আর, এই রেজাল্ট্যান্টটা যেটা আমরা রেজাল্টটা ড্র করলাম সেটা হচ্ছে আর এবং এক্সি মাইনাস এক্সেল এর রেজাল্ট। তার কারণ উপরের দিকে যেটা আমরা ফাইনালি যেটা আমাদের কাছে আছে এইদিকে, সেটা হচ্ছে এক্সি মাইনাস এক্সেল, এটা আছে আমাদের কাছে, আর এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে রেজিস্ট্যান্স আর। তাহলে এক্সি মাইনাস এক্সেল আর আর, এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। অর্থাৎ যেটা আমরা পেয়েছি, নর্মাল বাচ্চাদের মতো যদি পাইথাগোরাস থিওরেমও আমরা অ্যাপ্লাই করি, এটা এক্সি মাইনাস এক্সেল মানে এটাও এক্সি মাইনাস এক্সেল, তাহলে আন্ডার রুট বেস স্কোয়ার বাই হাইট স্কোয়ার মানে অল্টিটিউড স্কোয়ার, এরকম যদি আমরা করি, তাহলে তুমি দেখো এটা যেটা আসছে সেটা হচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার আসছে, এই লেন্থটা আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার আসছে, এই লেন্থটা। তার মানে এই লেন্থটা মানে এই ভেক্টরটা কাকে ডিনোট করছে? জেড কে ডিনোট করছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের জেড। তাহলে আমি আরেকবার বলছি কি করা হলো। এলসিআর সার্কিটে আমাদের মেন সমস্যা কোথায় হচ্ছিল না, এতক্ষণ অব্দি যে সার্কিট গুলো নিয়েছিলাম সেখানে হয় লিড ছিল নাহলে ল্যাগ ছিল, এরকম ছিল। কিন্তু এখানে লিডও হতে পারে ল্যাগও হতে পারে, তার কারণ এই সার্কিটে ক্যাপাসিটরও বসে আছে আবার ইন্ডাক্টর কয়েলও বসে আছে। অর্থাৎ এক্সি এরও একটা এফেক্ট থাকবে, আবার তার সঙ্গে সঙ্গে এক্সেল এরও একটা এফেক্ট থাকবে। তার থেকে বাঁচার কি উপায়? আমরা ধরে নিচ্ছি যে সার্কিটটাতে অ্যাজ এ হোল মানে বেশিরভাগ যেটা হয়েছে সেটা লিড হয়েছে, এরকম আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ এক্সির ভ্যালুটা হচ্ছে বেশি, এরকম আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্সির ভ্যালুটা যদি বেশি হয়, এক্সির ভ্যালুটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে এটা হচ্ছে অরিজিন, অরিজিন থেকে স্টার্ট করে আগে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে এক্সিটাকে আগে আমরা নিয়ে নিলাম, এখান থেকে এই অবধি এক্সি, এই অবধি এক্সি নিয়ে নিলাম।
নেওয়ার পরে তাহলে এই অবধি এক্স হয়ে গেল। এক্সেল যেটা, এক্সেল তো তোমার থাকা উচিত নেগেটিভ নেগেটিভ ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকা উচিত, কিন্তু ফর বিইং আ ভেক্টর কোয়ান্টিটি আমরা এটাকে ইচ্ছা মতো শিফট করাতে পারি। তো আমরা শিফট করে কি করলাম, সাপোজ ব্যাপারটা যদি এরকম হয়, বিষয়টা যদি এরকম হয়, মানে এটা হচ্ছে এক্সি আছে, এটা এক্সি আছে, আর এটা হচ্ছে এক্সেল আছে, এরকম যদি ব্যাপারটা হয়, ঠিক আছে, এদিকে এক্সি আছে আর এদিকে হচ্ছে এক্সেল আছে, এরকম যদি ব্যাপারটা হয়, তো আমরা কি করছি, এক্সেলটাকে নিয়ে এইখানে চলে গেল, ঠিক আছে, এই হচ্ছে এক্সি, আমরা এক্সেলটাকে নিয়ে এখানে চলে গেলাম, যেখানে এক্সি শেষ হয়েছে ওখান থেকে আমরা এক্সেল কাউন্ট করছি, নিচের দিকে আমরা কাউন্ট করছি। তাহলে যেটা ফাইনালি পড়ে থাকছে, এইটুকুনি পার্ট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এক্সি মাইনাস এক্সেল। তাহলে আমরা এখান থেকে যে ডায়াগোনালটা পাচ্ছি তার লেন্থ তাহলে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার। তো আমাদের ইম্পিডেন্সও সেটাই আছে, তার মানে এটা ইম্পিডেন্সকে ডিনোট করছে, বুঝা গেল? তাহলে ফেজ অ্যাঙ্গেল কোনটা হবে, ইম্পিডেন্স হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ফর্ম করবে ওটাই ফেজ অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ইম্পিডেন্স হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল ফর্ম করবে ওটাই হচ্ছে ইম্পিডেন্স। তো ওটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তাহলে পরে হচ্ছে ইম্পিডেন্স হরিজন্টাল অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাহলে ফেজ অ্যাঙ্গেল। এবার তাহলে ফাই ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এবার পারপেন্ডিকুলার আমরা কত পেলাম, xc মাইনাস xl পেলাম। তাহলে xc মাইনাস xl ডিভাইডেড r, মানে এটা xc মাইনাস xl মানে এটাও xc মাইনাস xl, আশা করি বোঝাতে হবে না, বুঝেছো ব্যাপারটা। তাহলে tan ইনভার্স xc মানে হচ্ছে 1 বাই ওমেগা c, xl মানে হচ্ছে ওমেগা l ডিভাইডেড বাই r। এই হয়ে গেল আমাদের ফেজ অ্যাঙ্গেল। কারেন্ট কি করে পাবো, কারেন্টের জন্য হচ্ছে ই নট বাই জেড সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। এখানে প্লাস ফাই আর মাইনাস ফাই দুটোই ইউজ করতে হবে, তার কারণ হচ্ছে, ঠিক আছে ভালো করে দেখো, ধরো এমন যদি হতো যে এক্সি থেকে এক্সেল বড়, তাহলে যতটা তুমি উপরে উঠেছো, ধরো মনে করো এক্সি, ধরো এমন যদি হতো এক্সির ভ্যালু সাপোজ ধরো 5 ইউনিট, এক্সেল এর ভ্যালু ধরো 7 ইউনিট, তাহলে এরকম যদি হতো এক্সির ভ্যালু 5 ইউনিট মানে ধরো 5 ওহম, ইম্পিডেন্সের ইউনিট ওহম, এক্সেল এর ভ্যালু ধরো 7 বা ধরো আরো বেশি ধরছি, ধরো 8 ওহম, ঠিক আছে, এরকম যদি হতো এক্সির ভ্যালু 5 ওহম আর এক্সেল এর ভ্যালু 8 ওহম, এরকম যদি হতো, তাহলে সেক্ষেত্রে লিড বেশি হতো না ল্যাগ বেশি হতো বলো দেখি। তাহলে লিড বেশি হতো, আমাকে দুটো দুটো কোশ্চেন আমি একসাথে করছি, আনসার কমেন্ট বক্সে লিখবে। যদি এমন হতো যে এক্সির ভ্যালু 5 ওহম আর এক্সেল এর ভ্যালু 8 ওহম, তাহলে লিড বেশি হতো না ল্যাগ বেশি হতো, তার আনসার দেবে। আর এখানে যেরকম জেড মানে ইম্পিডেন্স, এই ইম্পিডেন্স যেরকম এখানে পজিটিভ ফাই তৈরি করছে, ইম্পিডেন্স যেরকম এখানে পজিটিভ ফাই তৈরি করছে মানে ফেজ অ্যাঙ্গেল পজিটিভ, তাহলে সেই পজিটিভ ফাই কি তৈরি করতো, মানে ফেজ অ্যাঙ্গেল কি পজিটিভই হতো নাকি নেগেটিভ হতো, ঠিক আছে, ফেজ অ্যাঙ্গেল পজিটিভ হতো না নেগেটিভ হতো, আর হচ্ছে লিড বেশি হতো না ল্যাগ বেশি হতো, ঠিক আছে, সেটা একটুখানি আমাকে বলো তো, কমেন্ট বক্সে লিখো।
হ্যাঁ, তাহলে তখন সেক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম আসতো অনেকটা। আমি একটা রাফ স্কেচও করে দিচ্ছি, তোর এত সুন্দর ইন্টারেস্ট নিয়ে শুনছিস, আমার খুব ভালো লাগছে। দেখ, তাহলে তখন সেক্ষেত্রে এরকম হতো ডায়াগ্রামটা, এদিকে রেজিস্ট্যান্স থাকতো, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে ধর জোর করে যদি আমি এক্সিটাকে যদি আমি বেশি করতে চাইতাম, মানে এক্সিটাকে ধর উপরে রাখলাম, এবার এখান থেকে এক্সেল আমি কাউন্টডাউন স্টার্ট করছি, তাহলে তখন তো এক্সেল এতটা নিচের দিকে নেমে যেত। তাহলে ফাইনালি যেটা থাকতো সেটা হচ্ছে এইটা, এটা তখন আমাদের হতো হচ্ছে এটা, তাহলে এতটা তাহলে এক্সেল হতো, এটা তাহলে হতো আমাদের এক্সেল, তাহলে এটা হয়ে যেত এক্সেল মাইনাস এক্স, ঠিক আছে, এটা হয়ে যেত এক্সেল মাইনাস এক্স। আর তখন ইম্পিডেন্স যেটা মানে জেড ইম্পিডেন্স, তখন সেটা হচ্ছে এইদিকে আসতো, এইভাবে আসতো। তো যার জন্য লিডও হতে পারে, ল্যাগও হতে পারে, যা কিছু হতে পারে। তো এরকম যদি কোনো সময় হয় তখন আমাদেরকে কিভাবে ড্র করতে হবে, তখন হচ্ছে আমাদেরকে এদিকে রেজিস্ট্যান্স থাকছে, আর এইদিকে হচ্ছে আমরা আগে নেব হচ্ছে এক্সেল, সেখান থেকে উপরের দিকে আবার উঠে আসবো কিছুটা, সেটা হবে হচ্ছে এক্সি। তাহলে ফাইনালি যেটা পড়ে থাকতো সেটা হয়ে যেত তখন এক্সেল মাইনাস এক্সি। তারপর আমরা এখান থেকে হচ্ছে রেজাল্টেন্ট জেড ড্র করে দিতাম, আর ফাইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেলটা নেগেটিভ হতো, ঠিক আছে। তখন এখানে যেরকম ফেজ অ্যাঙ্গেল পজিটিভ, তখন ওখানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেলটা তখন নেগেটিভ হতো, ঠিক আছে। তাহলে ল্যাগ বেশি হলে এরকম ধরনের ব্যাপার হতো। আচ্ছা, তাহলে এবার জেডটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে ই নট ডিভাইডেড বাই জেড, জেড মানে হচ্ছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার, তারপর সাইন ওমেগা টি প্লাস মাইনাস 5। তো এবার কথা হচ্ছে এই যে আমরা এলসিআর সার্কিট করলাম, এই এলসিআর সার্কিটে তোমার এক্সি আর এক্সএল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এক্সি আর এক্সএল এর ভ্যালু কিন্তু আবার তোমার দেখো খেয়াল করে ওমেগার উপর ডিপেন্ডেন্ট, মানে ফ্রিকোয়েন্সির উপর। হ্যাঁ, এক্সি এক্সি মানে হচ্ছে 1 বাই ওমেগা সি, এক্সি মানে হচ্ছে 1 বাই ওমেগা সি, আর এক্সএল মানে হচ্ছে ওমেগা এল। তাহলে এখানে এক্সি আর এক্সএল এর ভ্যালু কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটর আর ইন্ডাক্টর কম্পোনেন্ট দুটোর উপর ডিপেন্ড করছে না, ফ্রিকোয়েন্সির উপরেও কিন্তু ডিপেন্ড করছে। ওমেগা মানে আবার 2 পাই এফ, যার জন্য সেটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি, এটাকে তুমি এভাবে লিখতে পারো 2 পাই এফ এল, ঠিক আছে। তো এই এক্সি আর এক্সএল এগুলোর ভ্যালু কিন্তু তার মানে ফ্রিকোয়েন্সির উপরও ডিপেন্ড করবে। ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করছে তত দেখো এক্সির ভ্যালু ডিক্রিজ করছে, আর ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করছে তত দেখো এক্সএল এর ভ্যালুও ইনক্রিজ করছে, এন্ড ভাইস ভার্সা। আবার যদি ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে, ফ্রিকোয়েন্সি যত ডিক্রিজ করবে, যত কমবে, তত এক্সির ভ্যালু ইনক্রিজ করবে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ইনক্রিজ করবে, আর তত এক্সেল মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু তত ডিক্রিজ করবে। তো এইভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে, ঠিক আছে, এইভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে এক্সি আর এক্সএল এর ভ্যালু ইনক্রিজ আর ডিক্রিজ করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো তাহলে পরে হচ্ছে আমি সেরকম ভাবে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে আমি ইচ্ছা করলে ধরো আমি ফ্রিকোয়েন্সি ক্রমশ ধরো কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, যত কমাবো তত হচ্ছে তোমার এক্সএল এর ভ্যালু কমে যাবে, আর এক্সির ভ্যালু তত বাড়বে, মানে ইনক্রিজ করবে। তার মানে আমি ফ্রিকোয়েন্সি যত আমি ডিক্রিজ করব তত আমি লিডের দিকে যাচ্ছি, আর ফ্রিকোয়েন্সি যত আমি ইনক্রিজ করবো, যত ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবো তত এক্সএল এর ভ্যালু ইনক্রিজ করছে, তার মানে তত আমি ল্যাগের দিকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে লিডও হতে পারে, ল্যাগও হতে পারে। তাহলে ব্যাপারটা কিরকম, তাহলে আমরা যে এখানে এলসিআর সার্কিট যে পড়লাম, তাহলে তার কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন কেস 1 কিরকম, ইফ এক্সি গ্রেটার দ্যান এক্সএল, ঠিক আছে। মানে তুমি কিন্তু সার্কিটের সি আর এল কে চেঞ্জ করছো না, ক্যাপাসিটরের ভ্যালু ইন্ডাক্টরের ভ্যালু একই আছে, তুমি ফ্রিকোয়েন্সি কেমন ভাবে চেঞ্জ করছো, ফ্রিকোয়েন্সি কেমন ভাবে তুমি মডুলেট করছো, মানে
ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন তুমি এমনভাবে করছো যেভাবে তুমি চেঞ্জ করছো তাতে করে তোমার এক্সসি আর এক্সএল এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো সেরকম ভাবে ধরো তুমি এমন একটা পয়েন্টে এলে যেখানে ধরো এক্সসি এর ভ্যালু এক্সএল এর থেকে গ্রেটার, অ্যাজ অ্যান এক্সাম্পল এই গ্রাফটা যেরকম আমরা ড্র করেছিলাম, তাহলে সেক্ষেত্রে লিড বেশি হবে, তখন আমরা এটাকে বলবো দেন ইট বিহেভস অ্যাজ লিড নেটওয়ার্ক। ওটা একটু ক্যাপিটালে লিখি যাতে এটার উপর স্ট্রেস পড়ে, তখন এটা হচ্ছে লিড নেটওয়ার্কের মতো বিহেভ করছে, লিড নেটওয়ার্ক। কেস 2, এমন যদি হয় যেটা তোমরা একটু আগে আনসার দিই যে এক্সি এর ভ্যালু থেকে এক্সএল এর ভ্যালু যদি গ্রেটার হয়, then it behaves as lag network। Case 3, most important। Case 3 হচ্ছে most important, আমি এখানে স্টার দিয়ে রাখলাম। এমন যদি হয় if xc is equal to xl, xc আর xl এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায়, xc আর xl এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ লিডও যতটা করছে ল্যাগও ততটা করছে, তাহলে ফাইনালি লিডও করবে না এবং ল্যাগও করবে না, অর্থাৎ সেক্ষেত্রে z এর ভ্যালু হয়ে যাবে 8। xc আর xl এর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে xc - xl 0 হয়ে গেল, তাহলে z হয়ে গেল √r², অর্থাৎ z হয়ে গেল শুধুমাত্র r। তার মানে ক্যাপাসিটরের এফেক্টটাকে ইন্ডাক্টর অথবা ইন্ডাক্টরের এফেক্টটাকে ক্যাপাসিটর, তুমি যে অ্যাসপেক্টেই বলো না কেন, একটার এফেক্টকে আরেকটা নালিফাই করে দিয়েছে। তাহলে শুধুমাত্র কে বেঁচে রয়েছে, কার এফেক্টটা শুধু থাকছে, রেজিস্ট্যান্সের এফেক্টটা থাকছে, তখন আমরা সার্কিটটাকে বলবো পিওর রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, তাহলে দেন ইট ইজ named as pure resistive circuit। ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো পিওর রেজিস্টিভ সার্কিট। দেখি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসে কিনা। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট যদি হয়, আমাকে এবার বলো দেখি এই তিনটে কেসের মধ্যে কোন কেসটাতে জেড এর ভ্যালু মিনিমাম, কেস 1, কেস 2, কেস 3, এই তিনটের মধ্যে কোন কোন কেসটাতে ইম্পিডেন্স মানে জেড এর ভ্যালু মিনিমাইজড হচ্ছে, মানে সবথেকে কম হচ্ছে, লেখো কমেন্ট বক্সে। হ্যাঁ ঠিক বলেছিস, তার কারণ হচ্ছে এই কেসটা হোক বা এই কেসটা, xc - xl এর পার্টটা 0 হচ্ছে না, মানে x এর xটা থেকেই যাচ্ছে, xc - xl এই পার্টটা 0 হচ্ছে না, থেকেই যাচ্ছে, সে xc বেশি হোক xl বেশি হোক, যে বেশি হোক না কেন।
কিন্তু যখন এক্সসি আর এক্সএল এর ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে তখন এই পার্টটা টোটালটাই অ্যাবলিশড হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্মটা, অর্থাৎ এক্স স্কোয়ারটা থাকছে না, অর্থাৎ জেড এর ভ্যালু তখন মিনিমাম। তাহলে কেস 3 তে জেড এর ভ্যালু মিনিমাম, তাই তো? তাহলে বলতো কেস 3 তে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম না মিনিমাম হবে? কেস 3 তে তো তোরা বলছিস যে জেড এর ভ্যালু মিনিমাম, তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে সেটা বল দেখি। ঠিক আছে, কারেন্ট ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? ঠিক, তার মানে এখানে কারেন্ট তাহলে as z becomes minimum, as z becomes minimum, therefore current becomes maximum। তাহলে z মিনিমাম, ওই জন্য এখানে এই কেসটাতে কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে এই ঘটনাটাকে বলা হয়, কারেন্ট যে ম্যাক্সিমাম হচ্ছে এই ব্যাপারটাকে একটু ইলাবোরেট করছি। প্রথমত তোদেরকে যে এলসিআর সার্কিট পড়াচ্ছিলাম, মানে যেটা পড়াচ্ছি আর কি, লাস্ট পার্ট একদম লাস্টের দিকে চলে এসেছি, যেটা আমি ইচ্ছা করে প্রথমের দিকে তোদেরকে বলিনি, বললে পরে ভাবতিস কি না কি যেন পড়ানো হচ্ছে একটা। অ্যাকচুয়ালি এই সার্কিটটা হচ্ছে রেডিও আর টেলিভিশনের মধ্যে থাকে, এলসিআর সার্কিট। আমরা যে সার্কিটটা পড়ছি এটা অ্যাকচুয়ালি টিউনড সার্কিটের ক্যাটাগরিতে বিলং করে। এই যে আমরা টিউনিং করি, চ্যানেল চেঞ্জ করি, চ্যানেল চেঞ্জ করা মানে এই এলসিআর সার্কিটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে এক্সসি আর এক্সএল এর ভ্যালুকে চেঞ্জ করা। তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে করতে এমন একটা জায়গাতে আমরা অ্যাচিভ করি ফাইনালি, যে জায়গাটাতে এক্সসি আর এক্সএল এর ভ্যালুটা ইকুয়াল হয়ে যায়। কোন একটা সার্টেন চ্যানেল আমাকে পেতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই তোরা জানিস যে কোন একটা সার্টেন চ্যানেল পেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে এমন একটা ফ্রিকোয়েন্সিতে আমি গেলাম যে ফ্রিকোয়েন্সিটার জন্য এক্সসি আর এক্সএল এর ভ্যালু ইকুয়াল হয়ে গেল, অর্থাৎ জেড এর ভ্যালু মিনিমাম হয়ে গেল, অর্থাৎ কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হলো। তখন এলসিআর সার্কিটের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে মানে, তার মানে তখন আমি যে সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালটাকে তখন আমরা বলবো যে রেজোন্যান্স অ্যাচিভ করেছি। রেজোন্যান্স অ্যাচিভ করা, রেজোন্যান্স অ্যাচিভ করা মানে, রেজোন্যান্স অ্যাচিভ করা মানে হচ্ছে, দেখবি এরকম এই ধরনের টার্ম তোরা এর আগেও হয়তো দেখেছিলি, যে মনে কর একটা ফোর্স ভাইব্রেশন, তার এক্সটার্নাল যে ফোর্সটা রয়েছে তার ফ্রিকোয়েন্সির সাথে যে অবজেক্টের উপর ওটা এক্সার্টেড হয়েছে ওর ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায় তখন সেক্ষেত্রে কি তৈরি হয় না, রেজোন্যান্স তৈরি হয়। ঠিক আছে, তখন ভাইব্রেটিং যে অবজেক্টটা তার তখন এনার্জিটা ইনক্রিজ করে যায়, এরকম আমরা দেখেছিলাম। তো এক্ষেত্রে এই টিউনিং যে সার্কিটটা বা এই টিউন যে নেটওয়ার্ক যেটাকে আমরা পড়ছি, এক্ষেত্রেও তাই, যখন এক্সসি বা যখন ওই সার্টেন ফ্রিকোয়েন্সিটার জন্য এক্সসি আর এক্সএল এর ভ্যালু ইকুয়াল হয়ে গেল তখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে। ওই যে সার্টেন ফ্রিকোয়েন্সিটা যেটাকে চেঞ্জ করে করে তুমি যেটাকে চেঞ্জ করে করে তুমি মিনিমাম জেড আর ম্যাক্সিমাম কারেন্ট তুমি অ্যাচিভ করলে, সেটাকে রেজোন্যান্স বলা হচ্ছে। কেন? তার মানে তখন তোমার রেডিও বা টেলিভিশনের মধ্যে যে টিউন সার্কিটটা থাকে সেই টিউন সার্কিটের ফ্রিকোয়েন্সি, সেই টিউন সার্কিটের ফ্রিকোয়েন্সি ব্রডকাস্টিং যে ফ্রিকোয়েন্সিটা, সেই ব্রডকাস্টিং ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এর মধ্যে আরো বিভিন্ন রকমের জিনিস আছে। কমিউনিকেশন সিস্টেম যখন আমরা পড়বো তখন আরো ভালো করে এই পার্টগুলো সম্বন্ধে একটু ভালো করে বুঝতে পারবো, তো পরবর্তীকালে
আরো তোরা যখন নিজেরা পড়াশোনা করবি, ডিএসসি বিটেক যখন পড়বি তখন আরো ভালো করে ব্যাপারগুলো বুঝবি। কিন্তু বেসিক ব্যাপারটাকে বুঝে রাখ যে এটাই হচ্ছে এলসিআর সার্কিটকে, যার জন্য আমরা ওই টিউনিং সার্কিট বলছি। আর এই যে জায়গাটা অ্যাচিভ করা হলো যে অ্যাজ জেড বিকামস মিনিমাম কারেন্ট বিকামস ম্যাক্সিমাম, ওই পয়েন্টটাকে আমরা বলছি যে রেজোন্যান্স। তাহলে দেয়ারফর কারেন্ট বিকামস ম্যাক্সিমাম and the circuit reaches the resonance ঠিক আছে, সার্কিট তাহলে রেজোন্যান্সে রিচ করবে। এবার রেজোন্যান্সে রিচ করার জন্য ওকে কি করতে হবে না, এক্সসি আর এক্সএলটাকে ইকুয়াল হতে হবে। এক্সসি মানে কি ছিল, এক্সসি মানে ছিল হচ্ছে 1/ωc। তাহলে দেন 1/ωc, এখানে ইচ্ছা করে যেহেতু এটা একটা স্পেশাল ফ্রিকোয়েন্সি এক্সসি আর এক্সএল ম্যাচ করে যাওয়ার যে ব্যাপারটা, ওই জন্য এটাকে ওমেগা নট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ওমেগা নট দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে 1/ωc ইজ ইকুয়াল টু এক্সএল এর ফ্রিকোয়েন্সি কি ওমেগা এল, ওটাকেও লেখা হচ্ছে ওমেগা নট এল। এই ওমেগা নটটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, একটা স্পেশাল ফ্রিকোয়েন্সি, একটা মিনিমাম সম্মান তো তাকে দিতে হবে, বাকি অন্যান্য ফ্রিকোয়েন্সির মতো না, ওই জন্য এটাকে নট এরকম ভাবে লেখা হয়। তাহলে যদি আমি এখান থেকে ওমেগা নট এর ভ্যালু ফাইন্ড করি তাহলে কি আসছে, ওমেগা নট স্কয়ার মানে 1/LC, তাহলে 1/√LC। ঠিক আছে, এই যে ওমেগা নট এটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এবার ওমেগা নট কে আবার এরকম দেখ, ওমেগা মানে 2πf, তাহলে ওমেগা নট কে আবার এরকম ভাবে লেখা যেতে পারে, again omega naught is equal to 2πf naught, omega মানে তো 2πf, তাহলে omega naught is equal to 2πf naught। তাহলে 2πf naught মানে হচ্ছে 1/√LC, তাহলে শুধুমাত্র f naught মানে 1/2π√LC। f naught is equal to 1/2π√LC। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির অ্যাঙ্গুলার পার্ট, যার ইউনিট হচ্ছে র‍্যাট পার সেকেন্ড। আর এটা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির লিনিয়ার পার্ট, যেখানে এর ইউনিট হচ্ছে হার্জ বা সিপিএস মানে সাইকেলস পার সেকেন্ড, 1/2π√LC। তো তাহলে পরে যেহেতু আমরা এই এলসিআর সার্কিটকে ইউজ করে নিজেদের ইচ্ছা মতো লিড করাতে পারছি, ল্যাগ করাতে পারছি, বা এমনও সিচুয়েশন করতে পারছি যখন লিড আর ল্যাগ কোনো কিছুই হচ্ছে না, এই জন্য এলসিআর সার্কিটের একটা স্পেশাল নাম আছে, যেটা হচ্ছে লিড ল্যাগ নেটওয়ার্ক। যেহেতু তুমি ইচ্ছা মতো লিডও করতে পারছো, ল্যাগও করতে পারছো, যার জন্য এর একটা স্পেশাল নাম আছে এলসিআর সার্কিটের, সেটা হচ্ছে লিড ল্যাগ নেটওয়ার্ক। এলসিআর সার্কিটের একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে লিড ল্যাগ নেটওয়ার্ক। লিড ল্যাগ নেটওয়ার্ক, এই হচ্ছে ব্যাপার। নেক্সট উইকে পরীক্ষা নেব, সবই ঠিক আছে, কিন্তু এই পার্টগুলোকে ভালো করে পড়ে রাখিস, কারণ পরের দিন কিন্তু
এসির একদম লাস্ট পার্টটাকে আমি পড়াবো, সেই নোটটা তোদেরকে এখনো অব্দি আমি দিইনি। ঠিক আছে, রেজোন্যান্সের জন্য একটা আলাদা, এটা তো জাস্ট এমনি বোঝানো হলো, কিন্তু ব্যান্ডউইথ, শার্পনেস অর ফ্রিকোয়েন্সি মানে কোয়ালিটি ফ্যাক্টর, যেগুলো টিউন সার্কিটের একটা ক্যারেক্টারিস্টিক, সেই কোয়ালিটি ফ্যাক্টর এটাকে বোঝানোর জন্য কিন্তু আমি একটা নোট তোদেরকে দেবো, সেটার উপর আমি পরের দিন ক্লাস করাবো। তো তার জন্য কিন্তু এই পার্টগুলোকে ভালো করে মাথায় রাখিস কিন্তু। ঠিক আছে, নেক্সট উইকে আমি পরীক্ষা নিচ্ছি ঠিকই, কিন্তু অন্তত যেগুলো আমি পড়াচ্ছি সেটাকে অন্তত দুবার একটু চোখের দেখা অন্তত দেখে নিস। যদি লিখে প্র্যাকটিস করার টাইমও না পাস, অন্তত চোখের দেখা একবার দেখে নিস, নাহলে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু পরে মনে থাকবে না। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে এই টিউন সার্কিটের একদম লাস্টে এই রেজোন্যান্সের জন্য জাস্ট অল্প একটু লাস্টে যেটুকুনি আমি বললাম যে রেজোন্যান্স বা টিউনিং এই সংক্রান্ত জিনিসটা জাস্ট ফাইনালি বুঝতে পেরেছো কিনা টোটালটা আমাকে একটুখানি জানাও। আর এবার থেকে আমি আরেকটা জিনিস ওপেন করছি, যেটা হচ্ছে যখন আমাদের ফেসবুক লাইভে ক্লাস হবে, ধরো তোমার মনে কোনো কোয়ারি তৈরি হয়েছে, এবার তুমি তো ওখানে পাতার পর পাতা কমেন্ট বক্সে তখন লিখতে পারবে না, লিখে সবকিছু বোঝানো যায়ও না। আমি যদি কোনো রকম কোনো কোয়ারি যদি তৈরি হয়, তাহলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইনবক্সে আবার ফোন করতেও সেই তোমার কোভিড নিয়ে আধ ঘন্টা জ্ঞান দেবে, অনেকটা সময় চলে যাবে। সেই জন্য তোমাকে সেই সময়তে আমার যে হোয়াটসঅ্যাপের পার্সোনাল ইনবক্স, সেখানে হচ্ছে একটা ভয়েস মেসেজ আমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, স্যার আমাকে এই পার্টটা আমি বুঝতে পারছি না, বা এটা কি এরকম হবে, যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে। ঠিক আছে, এটা স্পেশালি অয়নকে বললাম। ঠিক আছে, আচ্ছা, আজকে এবার একটা ছোট্ট একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে পাওয়ার ইন এসি সার্কিট। যে নোটটা পাঠিয়েছিলাম তোদেরকে, তার মধ্যে পাওয়ার ইন এসি সার্কিট পার্টটা আছে, খুব মানে স্লিম অ্যান্ড ট্রিম অ্যান্ড ভেরি সিম্পল। তো সেই পার্টটাকে একটু ডিসকাস করবো আর কি এখন। ঠিক আছে, পাওয়ার ইন এসি সার্কিট। তাহলে এটাকে মুছে দিলাম। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ইন এসি সার্কিট খুব সোজা। কি করতে হবে? প্রথম হচ্ছে ডিডব্লিউ মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি ছিল? ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম।
যেমন কারেন্ট ইনটু টাইম মানে হচ্ছে চার্জ, ঠিক আছে, আর ভি ভোল্টেজ মানে চার্জ ইনটু ভোল্টেজ মানে পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে হচ্ছে ওয়ার্ক ডান। স্মল টাইম নেওয়া হয়েছে ডিটি, ওয়ার্ক ডান হচ্ছে এরকম ছোট্ট ওয়ার্ক ডান ডিডব্লিউ। তো ভোল্টেজটাকে আমরা নিচ্ছি এখানে ভি নট সাইন ওমেগা টি। সাপোজ কারেন্টের ফেজ চেঞ্জ হয়েছে, তো সাইন ওমেগা টি প্লাস 5, তারপর ডিটি, তাহলে ভি নট হলো, আই নট হলো, সাইন ওমেগা টি হলো। তারপর সাইন ওমেগা টি প্লাস 5 কে ব্রেক করতে হবে, সাইন কস বি প্লাস কস সাইন বি, তাহলে সাইন ওমেগা টি কস 5 প্লাস কস ওমেগা টি সাইন 5 হয়ে গেল। তারপর ডিটি, তাহলে ভি নট আই নট cos 5 sin স্কয়ার ওমেগা টি আলাদা করলাম, প্লাস আবার ভি নট আই নট sin 5 sin ওমেগা টি cos ওমেগা টি, এটাকে আলাদা করলাম। এখানে ডিটি আছে, ঠিক আছে। এবার ভি নট আই নট বাই 2 cos 5, তাহলে এখানে দেখো একটা স্টেপ জাম্প করছি, হাফ করেছি মানে কি, তাহলে 2 এখানে একটা 2 চলে আসবে, sin স্কয়ার ওমেগা টি আগে একটা 2 চলে আসবে মানে 2 sin স্কয়ার ওমেগা টি। এবার 2 sin স্কয়ার থিটা মানে কি ছিল 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 2 sin স্কয়ার ওমেগা টি মানে 1 মাইনাস cos 2 ওমেগা টি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস cos 2 ওমেগা টি, তারপর ডিটি যেরকম থাকা থাকবে। আবার এখানেও দেখ ভি নট আই নট বাই 2 করলাম, sin 5 হলো, তাহলে হাফ করলাম মানে 2 sin ওমেগা টি cos ওমেগা টি হবে, ঠিক আছে, মানে 2 sin থিটা ইনটু cos থিটা মানে কি sin 2 থিটা, তাহলে এখানে হবে sin 2 ওমেগা টি। এবার ইন্টিগ্রেট করতে হবে, এপাশে ইন্টিগ্রেট করলে w আসবে, এপাশে ভি নট আই নট বাই 2 cos 5, ঠিক আছে। তাহলে ডিটি ইন্টিগ্রেশন মাইনাস cos 2 ওমেগা টি ডিটি, সেটা একটা ইন্টিগ্রেশন, এই হলো প্লাস ভি নট আই নট বাই 2, তারপর sin 5, তারপর ইন্টিগ্রেশন, তারপর sin 2 ওমেগা টি ডি। ফুল সাইকেলের জন্য আমরা করছি, কমপ্লিট সাইকেল, তার মানে টোটাল একটা টাইম পিরিয়ড, মানে ওই জন্য 0 টু ক্যাপিটাল টি, এই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। এবার বল দেখি কেমন শিখেছিস ম্যাথমেটিক্স। সাইনোসয়েডাল ফাংশন মানে sin ওমেগা টি বা cos ওমেগা টি কমপ্লিট সাইকেলের জন্য ইন্টিগ্রেশন করলে পরে ভ্যালু কত পাবো, ঠিক আছে। এই যে cos 2 ওমেগা টি আছে আর sin 2 ওমেগা টি আছে, মানে 2 ওমেগা টি ভুলে যা, ভাব এটা থিটা, মনে কর এটা cos থিটা ডি থিটা, এটাও মনে কর sin থিটা ডি থিটা, তাহলে সাইনোসয়েডাল ফাংশন তো সাইন হোক বা কোসাইন হোক, তাকে যদি আমি কমপ্লিট সাইকেলের জন্য ইন্টিগ্রেট করি তাহলে পরে কত পাবো, ইন্টিগ্রেশন না করে বলবি আনসার, লজিক দিয়ে বল, লজিক ভেবে বল আনসার বল।
তারপর লজিক আমি এক্সপ্লেন করে দেবো। সাইনোসয়েডাল ফাংশন কমপ্লিট একটা ওয়েভ মানে কমপ্লিট একটা সাইকেলের জন্য যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পরে কত আসবে আনসার। ঠিক আছে, তাহলে এগুলোকে ইন্টিগ্রেট করলে পরে কেন, তারপর ইন্টিগ্রেট করা মানে সাম আপ করা। তাহলে এখানে যতটা পজিটিভ আছে ততটাই নেগেটিভ আছে, যতটা প্লাস আছে ততটাই মাইনাস আছে। তো তাহলে পরে যদি আমি টোটালটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পরে কি পাবো, 0 পাবো। ঠিক আছে, তো যার জন্য এখান থেকে এগুলোর জন্য তাহলে আমার কিছু আসছে না, এগুলোর জন্য আসছে না মানে তার মানে হচ্ছে এই পার্টটাকে তাহলে আমি মুছে দিলাম, মানে স্টেপ জাম্প করলাম আর কি। ঠিক আছে, এই পার্টটাকে মুছে দিলাম, মানে ওগুলো কোনো কাজে লাগবে না, এই পার্টটাকেও মুছে দিলাম। তাহলে থাকছে ভি নট আই নট বাই 2 cos phi, এটা হবে শুধুমাত্র ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টিটাকে ফাই এর পরে না লিখে এখানে রাখি, ক্যাপিটাল টি cos phi। লেফট সাইডে ওয়ার্ক ডান চুপচাপ বসে আছে এতক্ষণ ধরে। এবারে ওয়ার্ক ডানকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে, ওয়ার্ক ডানকে টাইম দিয়ে ডিভাইড করলাম, রাইট সাইডে পড়ে রইল তাহলে ভি নট আই নট বাই 2 তারপর cos phi। এবার ওয়ার্ক ডান পার ইউনিট টাইম মানে কি পাওয়ার, আর যেহেতু একটা কমপ্লিট সাইকেলের জন্য করছি ওই জন্য অ্যাভারেজ পাওয়ার। উপরে একটা নাম বার সিম্বল দিলাম, এটা সিম্বল না কিন্তু বার সিম্বল, মানে মিন পাওয়ার বোঝাচ্ছি কমপ্লিট সাইকেলের জন্য। এটা কিরকম লেখা যায় দেখো, ভি নট আর আই নট বাই 2 আছে, সো উই ক্যান রাইট ইন দিস ওয়ে ভি নট বাই রুট 2 আই নট বাই রুট 2 তারপর cos phi। এই ভি নট বাই রুট 2 মানে কি ভিআরএমএস, আই নট বাই রুট 2 মানে কি ছিল আইআরএমএস, তারপর cos phi। তাহলে ভিআরএমএস আইআরএমএস তারপর cos phi। এটা হচ্ছে তাহলে আমাদের পাওয়ারের এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ারের এক্সপ্রেশন, সেটা হচ্ছে ভিআরএমএস আইআরএমএস cos phi। এবার দেখি তো কেমন আনসার দিতে পারো। আচ্ছা ছোট একটা জিনিস একটু বলি, এই যে cos phi যেটা, এই cos phi টাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, cos phi এর সুন্দর নাম আছে, ফাইটা তো ফেজ অ্যাঙ্গেল, cos phi এর একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবার দেখি কেমন এসি সার্কিট বুঝেছো। যে পারবে তার জন্য লকডাউন উঠে যাওয়ার পরে যখন ক্লাস শুরু হবে, যে পারবে প্রথমে যে পারবে, ঠিক আছে চলো প্রথমে যে পারবে, যে পারবে মানে তো কমেন্ট বক্স থেকে আর লোকে আনসার দেবে, এবং ফার্স্টে যে আনসার দেবে, ভালো করে শুনে নাও, তার হচ্ছে লকডাউন উঠে যাওয়ার পরে যখন আমাদের দেখা হবে, কোনো না কোনো দিন তো দেখা হবে আশা করি, তার জন্য একটা মানে গিফট থাকবে, সেটা এক্লেয়ার্সও হতে পারে, বড় চকলেটও হতে পারে, যা কিছু ঠিকঠাক করে আনসার দেবে। প্রথম যার আনসার আমি দেখবো কিন্তু, হ্যাঁ আমার নেটওয়ার্ক চলছিল না স্যার আমি শুনবো না। পিওর ক্যাপাসিটিভ আর পিওর ইন্ডাকটিভ যদি সার্কিট হয় তাহলে অ্যাভারেজ পাওয়ার কত হবে? পিওর ক্যাপাসিটিভ অথবা পিওর ইন্ডাকটিভ যদি সার্কিট হয়, হয় পিওর ক্যাপাসিটিভ সার্কিট হতে হবে, নাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিট হতে হবে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে সেম হবে ভ্যালু, এটাও হিন্ট দিয়ে দিলাম। তাহলে এই অ্যাভারেজ পাওয়ার কত হবে দেখি, ফার্স্ট থেকে আনসার দিতে হবে।
বিশালের আনসার আমি আগে পেয়েছি, আর আমি যে যত খুশি টাইপ করো আমি আর দেখতে পাবো না। ঠিক আছে, বিশালের আনসার আমি আগে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, সবারই আনসার ঠিক হয়েছে, যার জন্য সবার জন্যই গিফট থাকবে। ঠিক আছে, সবারই যেহেতু আনসার ঠিক হয়েছে, যার জন্য সবার জন্যই গিফট থাকবে। ঠিক বলেছো। এবার লজিক দাও দেখি, কেন পি বার মানে অ্যাভারেজ পাওয়ারটা জিরো হবে পিওর ইন্ডাকটিভ আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট হলে? কেন জিরো হবে? ঠিক আছে, কেন জিরো হবে সেটা বলো দেখি। কেন জিরো হবে বলো। জিরো হবে তো বুঝলাম, কিন্তু কেন জিরো হবে? হ্যাঁ, ভেরি গুড। ফাই, হ্যাঁ মধু, ওটা থিটা নেই, দেখ ভালো করে খেয়াল কর, ফাই আছে মানে ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ, তার কারণ পিওর ক্যাপাসিটিভ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। তার কারণ পিওর ক্যাপাসিটিভ, হ্যাঁ উৎস ঠিক বলেছিস, পর্ণশ্রী ঠিক বলেছিস, প্রত্যেকে ঠিক হয়েছে। শুভম ঠিক বলেছিস, অয়ন ঠিক বলেছিস, সাক্ষী, অভিলাষ প্রত্যেকেরটাই ঠিক হয়েছে, দীপ্ত প্রত্যেকেরটাই ঠিক হয়েছে, দেবদত্তা প্রত্যেকেরটাই ঠিক হয়েছে। সেটা হচ্ছে যেহেতু পিওর ক্যাপাসিটিভ আর পিওর ইন্ডাকটিভ সার্কিটে ফাই এর ভ্যালু 0 ডিগ্রি, ফাই এর ভ্যালু ফাই এর ভ্যালু π/2। ঠিক আছে, মানে ফেজ লিড করুক কি ল্যাগ করুক, মানে ফেজ অ্যাঙ্গেলটা π/2। এবার cos phi becomes cos π/2 which is 0। ঠিক আছে, cos phi becomes cos π/2 which is 0। তো যার জন্য অ্যাভারেজ পাওয়ার বা মিন পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে। এবার একটা গল্প বলি, হ্যাঁ জল খেতে খেতে গল্প বলবো। গল্পটা হচ্ছে, আমাদের বাড়িতে যে টিউবলাইট গুলো থাকে, টিউবলাইট বলতে কিন্তু আমি তোদের কথা বলছি না, মানে বাড়িতে অ্যাকচুয়ালি যে টিউবলাইট গুলো থাকে, এই টিউবলাইট গুলোতে যেটা থাকে সেটা হচ্ছে মার্কিউরি ভেপার। মার্কিউরি ভেপারের একটা সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে যে সাধারণত যে মানে হাউস হোল্ড পারপাসের জন্য সিএসি যে সাপ্লাইটা দেয়, অর্থাৎ 220 ভোল্ট এসি, যেটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা এর আগের দিনই দেখছিলাম যে 311 ভোল্টের কাছে, 311.11 ভোল্টের কাছে। কোয়াইট আনফর্চুনেটলি এই মার্কিউরি ভেপার ল্যাম্প সেই ভোল্টেজটা উইথস্ট্যান্ড করতে মানে টলারেট করতে পারে না। তাহলে কি করব, মোমবাতি জ্বালিয়ে তো থাকা যায় না, তার জন্য কি উপায়? তাহলে ভোল্টেজটাকে মানে ভোল্টেজটা টলারেট করতে পারে না বলতে ওই ভোল্টেজের করেসপন্ডিং যে কারেন্টটা আসবে সেই কারেন্টটাকে তার মানে কমাতে হবে। তা কিভাবে কারেন্টটাকে কমাতে হবে? কারেন্ট কমানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যে সহজ রাস্তাটা সেটা হচ্ছে কারেন্ট কমানোর জন্য আমি ওর পাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই। সেটা আমি করতে পারি, কিন্তু রেজিস্ট্যান্স যদি আমি লাগাই তাহলে পরে কি হবে, জুল হিটিং হবে, তাই তো, মানে অ্যাডিশনাল পাওয়ার লস হবে অনেক বেশি। তো সেরকম বুদ্ধি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পরে আমার এই এলসিআর সার্কিট বা এসি সার্কিট এতক্ষণ ধরে যে পড়লাম 7টা থেকে 9টা অবধি 2 ঘন্টা, তাহলে তার কোনো সিগনিফিক্যান্স থাকবে না। সেরকম বুদ্ধি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাকে এমন বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যাতে করে হচ্ছে কারেন্ট কমে বাট অ্যাডিশনাল পাওয়ার লসও যাতে না হয়। কারেন্ট কমে আবার যাতে অ্যাডিশনাল পাওয়ার লসও যাতে না হয়। তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে বা যেটা করা হয়, যে টার্মটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, সেটা হচ্ছে টিউবের সার্কিটের সাথে চোক কয়েল কানেক্ট করা হয়। বলে না টিউবের চোখ খারাপ হয়ে গেছে, চোখ খারাপ হয়ে গেছে মানে এই চোখ না, কিন্তু চোখ
CHOKE, CHOKE, চোক। ফুল ফর্ম হচ্ছে চোক কয়েল। ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে চোক কয়েল। তো এই চোক কয়েলের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে চোক কয়েল লাগালে পরে কি সুবিধা হবে না, প্রথমত যে তোমরা নিজেরাই বললে যে পিওর ইন্ডাকটিভ মানে ইন্ডাক্টর যদি থাকে, তো তারপরে আমি একটা ইন্ডাক্টরকে যখন আমি কানেক্ট করছি তাহলে ওই ইন্ডাক্টরের জন্য কোনো রকম পাওয়ার লস হবে না, ইন্ডাক্টরের জন্য কোনো রকম অ্যাডিশনাল পাওয়ার লস হলো না। উল্টে আমি একটা রিয়াক্ট্যান্স ওকে আমি প্রোভাইড করতে পারছি, আমি ওকে প্রোভাইড করতে পারছি। ঠিক আছে, সেই রিয়াক্ট্যান্সটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে। রিয়াক্ট্যান্সটা মজার বিষয় হচ্ছে রিয়াক্ট্যান্সটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে, কিন্তু কোনো রেজিস্ট্যান্সের জন্য যে জুল হিটিং হয় অর্থাৎ পাওয়ার লস হয় সেইটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এইটা, যেটা তোমরা বললে একটু আগে। তো সেই জন্য চোক কয়েল ইউজ করা হয়। এবং তার মধ্যে ব্যাপার হচ্ছে, দেখো যত ভালোই কয়েল নিই না কেন, কিছু না অল্প হলেও রেজিস্ট্যান্স থাকবে, তাহলে কিছু রেজিস্ট্যান্স থেকেই যায় চোক কয়েলের মধ্যে, যার জন্য অল্প গরম হয়ে যায় বা পাওয়ার লস অল্প হয়। কিন্তু পিওর রেজিস্ট্যান্স লাগানো থেকে তো বেটার। অনেকে কি করে, সস্তার চোক কয়েলের জন্য, চোক কয়েলের দাম কমানোর জন্য মনে করো কম দামের ধরো চোক কয়েল লাগালো। কম দামের চোক কয়েল যদি লাগায় তো তাহলে পরে তার তো ম্যানুফ্যাকচারিং তো তার ফ্ল থাকবে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে সেই চোক কয়েলের যে মেটেরিয়াল বা সব কিছু, তার জন্য আবার একটা অ্যাডিশনাল আবার একটা রেজিস্ট্যান্স তখন আবার থাকবে, তাহলে পুরো পারপাসটা সার্ভ হবে না। কিন্তু তুমি যদি ভালো দামি চোক কয়েল লাগাও, তাহলে সেই যে জন্য তুমি চোক কয়েলটাকে লাগিয়েছো, ঠিক আছে, যে জন্য তুমি মনে করো আমি ফেসবুকে পেজে আমি ক্লাস নিচ্ছি, যার জন্য তোমাদের মা বাবা ফেসবুক অ্যাকাউন্ট করেছে, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো। কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে তুমি যদি সারাক্ষণ যদি ফেসবুক অ্যাকাউন্টটাই খুলে বসে থাকো, সেটাও আবার ঠিক না। তো এটাও ঠিক সেরকম, মানে যে উদ্দেশ্য ওটাকে করা, সেই পারপাসটাকে সার্ভ করার জন্য আমাদেরকে দামি চোক কয়েল কিনতে হবে। এই জন্য তখন তার যে মেটেরিয়ালটা বা তার যে টার্নিংগুলো যেভাবে থাকে, কয়েলিং এমনভাবে থাকবে, এমন ওরিয়েন্টেশনে থাকবে যাতে করে রেজিস্ট্যান্সটা সেখানে মিনিমাম একটা রেজিস্ট্যান্স, কয়েলে একদম পুরো রেজিস্ট্যান্সহীন মানে উইদাউট রেজিস্ট্যান্স তো হতে পারে না, কিন্তু সেটাকে অনেকটা কমানো থাকে। মেন হচ্ছে চোক কয়েলটাই ওই পারপাসটা সার্ভ করে দেয়। ঠিক আছে, দেখবে তোমাদের যে নোটটা দিয়েছি তার মধ্যে চোক কয়েল একটা আলাদা পার্ট আছে, আমি বোঝালাম, একটু পড়ে নিই। আর নেক্সট উইকে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির টেস্ট আছে, সেটা তো আমি এর আগে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি জানিয়ে দিয়েছিলাম। তো সেরকমভাবে আমাদের টেস্ট হবে। আর হচ্ছে টেস্টের জন্য যেরকমভাবে আমি নিউমেরিক্যালসগুলো করিয়েছিলাম, থিওরি যেরকম করিয়েছিলাম, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ইন অ্যাডভান্স বেস্ট অফ লাক, গুড নাইট। আজকের ক্লাস আপাতত এই অবধি, ভালো থেকো। ঠিক আছে, গুড নাইট টু অল। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে এরকম একটা আশা আমরা রাখছি। দেখা যাক কবে আবার আমাদের দেখা হয় ক্লাসরুমে। গুড নাইট, মিস ইউ অল, গুড নাইট। অফ করলাম, হ্যাঁ বাবু, টাটা।